সাবধান, ১লা জুলাই থেকে দেশ জুড়ে লাগু হতে চলেছে পুলিশ রাজ, যার দরুন এবার থেকে পুলিশ মনে করলেই খুন, ডাকাতি, ধর্ষণ, এমনকি রাষ্ট্রদ্রোহী হিসেবে আপনাকে আটক করতে পারে। এর জন্য তদন্তকারী থানা বা অফিসারের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়বে না। উদাহরণস্বরূপ বলা যায়, আপনাকে সামান্য কোনো অভিযোগে পুলিশ ধরে নিয়ে যেতে পারে এবং আপনার বিরুদ্ধে অভিযোগকারী যদি প্রভাবশালী হন, তাহলে নতুন এই আইনে আপনাকে দেশদ্রোহী কিংবা ডাকাতি, খুনি অথবা খুনের চেষ্টা করেছেন এই রকম কেস দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আগে যেমন আপনার হয়ে আপনার আইনজীবী আপনার জামিন চেয়ে আদালতে তদবির করতে পারতেন, যেখানে পুলিশের পক্ষে 15 দিনের বেশি কাউকে রিমান্ডে নেওয়া সম্ভব ছিল না, নতুন এই আইনে তার অবলুপ্তি ঘটিয়ে পুলিশের হাতে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে, যেখানে একজন পুলিশ চাইলেই আপনাকে 40 দিন কিংবা 60 দিন, প্রয়োজনে 90 দিন পর্যন্ত বিনা বিচারে পুলিশ লকআপে বন্দি রাখতে পারবে। এতদিন ইউপিএ আইনে অর্থাৎ দেশদ্রোহীমূলক অভিযোগে কোনো নাগরিকের এরকম সাজা হতো, যেখানে এই আইনে কাউকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন ছিল। কিন্তু নতুন যে আইন আগামী ১লা জুলাই থেকে লাগু হতে চলেছে, তাতে কোনো ঊর্ধ্বতন অনুমতির প্রয়োজন পড়বে না। থানার একজন এএসআই র্যাঙ্কের অফিসার চাইলেই এই কালা কানুনে আপনাকে থানার গারদেই দিনের পর দিন আটকে রাখতে পারবেন। বিজেপির এই নয়া আইন ভারতীয় দণ্ডবিধি, আইপিসি, সিআরপিসি এবং সাক্ষ্য আইনের আমূল বদল আনা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যাকে এক ভয়ঙ্কর আইন বলছেন দেশের প্রথিতযশা সাংবাদিক থেকে আইনজীবী, আইন বিশেষজ্ঞ, প্রাক্তন বিচারপতি ও মানবাধিকার কর্মীরা। এ বিষয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা কি বলছেন দেখুন। মানুষের সঙ্গে কত বড় মিথ্যে কথা বলা হচ্ছে সেটা বোঝার জন্য সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত দুরূহ। আমরা আইনের ছাত্র, আমরা পুরনো ইন্ডিয়ান পেনাল কোড এখন যার নাম দিয়েছেন সিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, আমরা যেটাকে মনে করি অন্যায় সংহিতা, সেই সংহিতাকে যদি মেলানো হয় তাহলে আপনি দেখবেন যে ব্রিটিশদের করা ইন্ডিয়ান পেনাল কোড এবং এই ভারতীয় ন্যায় সংহিতা এর মধ্যে 99% হয়ে একই রকম রেখেছেন এবং তার যে ধারা, তার যে ব্যাখ্যা, তার যে উদাহরণ, সমস্ত ভাষা একই রকম রেখে খালি নাম্বারগুলো বলতে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোডের পরে ক্রিমিনাল প্রসিডিওর কোড অর্থাৎ ভারতীয় ফৌজদারি কার্যবিধি, ভারতীয় ফৌজদারি কার্যবিধির নতুন নাম দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় নাগরিক সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা। যে কথাগুলো, যে সংহিতা বা যে শব্দগুলো নতুন আইনে ব্যবহার করা হচ্ছে তার নাম হিসাবে সেটা মানুষের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়, মানুষের কাছে আদৌ প্যারাটেবল নয়, মানুষ এই রকম শব্দকে সঙ্গে আদৌ পরিচিত নয়। কিন্তু কেন এই আইন, পুরনো আইন, সেটাকে বলে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, ব্রিটিশদের পুরনো আইনটাকে কেন নতুনভাবে নিয়ে এলেন, এইটার একটা ব্যাখ্যার প্রয়োজন আছে। এটা ভাবার কারণ নেই যে মোদী সরকার এটা জানতেন না যে তাদের তলায় মাটি কিন্তু সরে যাচ্ছেন। তাদের যে কমিউনাল পলিটিক্স, সেই পলিটিক্সে ভারতবর্ষে আবার পুনরায় ফিরে আসা তাদের পক্ষে সম্ভব হবে না, এটা তারা বুঝতে পারছেন এবং তার জন্য তারা বহু ধরনের জিনিস, বহু ধরনের সদস্যকারী ব্যবস্থা তারা নিয়েছেন এবং তার মধ্যে একটি অন্যতম সদস্যকারী ব্যবস্থা যেটা পার্লামেন্টে পাস করেছেন, অধিকাংশ পার্লামেন্টের পার্লামেন্ট সভা থেকে বার করে দিয়ে, সেটা হচ্ছে এই সিপিআই সংহিতা। সংহিতা শব্দের অর্থ কি? সংহিতা শব্দের অর্থ হচ্ছে আইন এবং এই সংহিতা শব্দটি সংস্কৃতিক শব্দ এবং এমন একটি শব্দ তারা প্রণয়ন করলেন যার মধ্যে হিন্দু কমিউনিজমের পুরো বন্ধ পাওয়া যাচ্ছে এবং যেটা দিয়ে একটি কমিউনাল পলিটিক্সকে প্রতিষ্ঠিত করা হবে এবং একই সঙ্গে ব্রিটিশদের যে পুরোনো আইন ওনারা এটা বলছেন ওদের যুক্তি হিসাবে, লজিক হিসাবে, যে পুরোনো যে উপনিবেশিক আইন, আমরা সেই পুরোনো উপনিবেশিক আইনটাকে বাতিল করে দিয়ে স্বাধীন ভারতের প্রথম নতুন আইন ব্যবস্থা তৈরি করছি এবং এই কথাটা একেবারে এটা একেবারে মিথ্যাচার এবং এটা ভুল এবং সাধারণ মানুষকে বিপদে পরিচালিত করছেন এই কথা বলে। এইটা আমাদের কাছে পরিষ্কার, আমি আইনের ছাত্র, যে এর পেছনেও
আরেকটা জিনিস কাজ করছে, শুধুমাত্র চটকদারি নয়, এইটা আজকে বুঝতে অসুবিধা নেই। 1947 সালে ব্রিটিশরা সারা দেশ ছেড়ে চলে গেছে, আজকে নতুন শাসক শ্রেণী ভারতবর্ষে এসছে 47 সালে। ব্রিটিশদের যে পুরনো শাসন যে ব্যবস্থা, সেই পুরনো শাসন ব্যবস্থার কোনো রকম পরিবর্তন হয়নি, এবং শুধুমাত্র কিছু পরিবর্তন হয়েছে, পরিমার্জন হয়েছে। অর্থাৎ পুরনো যে কলোনিয়াল সিস্টেমে যেভাবে ভারতবর্ষ শাসিত হতো, আজকের দেশীয় শাসকদের দ্বারা একই রকমভাবে ভারতবর্ষ শাসিত হতে চলেছে। এটা পরিষ্কার। আইনের ছাত্র হিসাবে আমার কাছে যে আজকে সাধারণ মানুষের কাছে আইনের যে সুবিধে সাধারণ গরিব মেহনতি মানুষের কাছে তা কিন্তু পৌঁছয় না। এবং আজকে আমাদের আইনি ব্যবস্থা এটা বললে এটা বলার কোনো অপেক্ষা রাখে না, এটা ফেল করেছে। অর্থাৎ ভারতবর্ষের ক্ষেত্রে বর্তমান আইনের ব্যবস্থা, বর্তমান যে ফৌজদারি ব্যবস্থায় মানুষের যে বিচার প্রক্রিয়া, সেই ব্যবস্থায় কিন্তু এই ব্যবস্থা ফেল করেছে। তবু কেন চলছে? আমরা এখানে এপ্রিলে যে মিটিংটা করছি, সেই সময় আজকে ভারতবর্ষে 5 কোটির উপরে মামলা পেন্ডিং হয়ে পড়ে আছে বিভিন্ন কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা কোর্টে আপনি চিন্তা করতে পারেন, 5 কোটি মামলা ভারতবর্ষে পেন্ডিং, এবং এটা বিচারের জন্য মানুষ বসে আছে। এবং কিছু মানুষ বলছেন যারা বিশেষজ্ঞ যে এই যে পেন্ডিং মামলা, যদি একটা মামলাও আজকে ফাইল না হয়, এই পেন্ডিং মামলা শেষ হতে 350 বছর লাগবে, কেউ বলছেন 150 বছর লাগবে, কেউ বলছেন যে আরো 15,000 কোর্ট তৈরি করতে হবে এই ডিসপোজাল মামলা যেগুলো পেন্ডিং হয়ে গেছে ডিসপোজাল করতে। অর্থাৎ এ থেকে পরিষ্কার যে আমাদের বিচার ব্যবস্থায় বিচার চাওয়ার ক্ষেত্রে আমরা যদি বিচার চাইতে যাই, তাহলে বিচার পাওয়াটা আমাদের কাছে অ্যাক্সিডেন্টাল। আমি বিচার পাবো কি পাবো না, কবে আমার মামলা শুনানি হবে কি হবে না আমরা জানি না, সে বিচার পান না, এবং তাদের ক্ষেত্রে আমরা বিচার পাই না। বিচার কারা পায়? বিচারের এই ব্যবস্থা থেকে তারা সুবিধা পায় যারা অর্থবান মানুষ, যারা ক্ষমতাশালী মানুষ, যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী মানুষ। তারা গিয়ে আপনি দেখবেন যে হাইকোর্টে যাচ্ছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, বিভিন্ন কোর্টে যাচ্ছেন, এবং তারা কিন্তু যে করে হোক এই জিনিস তারা নিয়ে আসছেন। লক্ষ লক্ষ টাকার লয়ার তারা অ্যাপয়েন্ট করছেন। সাধারণ মানুষ জীবন বিপন্ন হলেও কিন্তু তাদের কাছে কিন্তু আইনের কোনো শাসন নেই, তাদের কাছে আইনের কোনো সুবিধা নেই। 2000 সালে যখন এল.কে. আদবানি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের এই ভেঙে পড়া বিচার ব্যবস্থায়, ভেঙে পড়া এই ফৌজদারি বিচার ব্যবস্থায় তিনি মালিমাত কমিটি তৈরি করেছিলেন। এবং মালিমাত ছিলেন একজন জজ, তিনি কর্ণাটক হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন। তিনি তার নেতৃত্বে একটি রিপোর্ট তৈরি হয়েছিল। সেই রিপোর্টে দেখা গিয়েছিল যে ভারতবর্ষে যত জেল আছে, সেই জেলখানায় যারা পড়ে আছেন, দীর্ঘদিন ধরে পড়ছেন জেলে, তার মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ব্যাকওয়ার্ড কমিউনিটি এবং সংখ্যালঘু মানুষ। এবং তাদের মধ্যে ক্লাস 10 পাস করেননি এরকম 70% মানুষ কিন্তু আজকে ভারতবর্ষে জেলে আছে। 2000 সালের যে অবস্থা, আজকের সেই অবস্থা থেকে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা মানুষের বিরোধী, অ্যান্টি পিপল, এবং গরিব মানুষের সাথে এই বিচার ব্যবস্থার কোনো অ্যাক্সেস নেই। আনন্দবাজার পত্রিকা পড়ে, টিভিতে খবর দেখে আজকের ভারতবর্ষের যে এই কঙ্কালসার বিচার ব্যবস্থা এটা বোঝা যাবে না। ন্যায় সংহিতা আইন নিয়ে বিশিষ্ট মানবাধিকার কর্মী ডক্টর ভি সুরেশ এদিন কলকাতায় কি বললেন দেখুন। ये 3 नया कानून अभी 1 जुलाई से उपलब्ध होने वाला है। ये बहुत खतरनाक कानून है। ये खतरनाक इसके लिए है कि ये 3 कानून लाने का कारण क्या है, ऐसे करके हमको सोचना पड़ेगा। पार्लियामेंट्री सब कमेटी बोला है कि 85% जो अभी नया कानून है वो जो पुराना इंडियन पीनल कोड, क्रिमिनल प्रोसीजर कोड और इंडियन एविडेंस एक्ट से कट एंड पेस्ट किए हैं। 5% थोड़ा ग्रामेटिकल एरर ऐसे किए हैं, और सिर्फ 10% न्यू है। अभी ये पूछना चाहिए कि ये 10% लाने के लिए आपको क्यों जो पुराना जो कायदा था उनको छोड़ दिए हैं और ये कानून लाए हैं। तो इसमें ही हमको देखना पड़ेगा कि इसके पीछे इनका क्या थिंकिंग था। पीओसीएल की तरफ से हमको बोलना है कि इसके पीछे ये लोग बहुत केयरफुल और कन्निंग तरफ से कानून का जो अंडरलाइंग प्रिंसिपल्स है उसको बदलने के लिए वो कोशिश किए हैं, और इसका असर पड़ने वाला है 1.4 बिलियन पीपल के आगे। इसका असर होने वाला है जुडिशरी के ऊपर, पुलिस के ऊपर,
फॉरेंसिक साइंस डिपार्टमेंट के ऊपर, मीडिया के ऊपर और साधारण लोगों के ऊपर बहुत बहुत उसका असर होने वाला है। और इस असर को हम तीन दृष्टि से हमको देखना पड़ेगा। एक, कानून में क्या लाए हैं, मतलब सब्सटेंटिव लॉ में क्या चेंज लाए हैं। दूसरा है प्रोसीजरल कानून में क्या क्या लाए हैं। और तीसरा है कि एविडेंस में क्या क्या चेंज लाए हैं। और उसी के साथ जुड़ा एक क्वेश्चन है, इस चेंज लाने के लिए न्याय है कि नहीं। ये ऐसी तरह की सोच आना बहुत ज़रूरत है। प्रैक्टिकल देखेंगे तो इस कानून को 13 दिसंबर को पास किया था पार्लियामेंट में, जिस टाइम 146 एमपी सस्पेंड हुए थे और बहुत सारे ओपोजिशन पार्टीज अंदर नहीं आ रहे थे, तो डिस्कशन नहीं हुआ। एक दूसरा कि उस टाइम पे उन्होंने उनका मेजॉरिटी का उपयोग करके उसको पास कर दिए। 25 दिसंबर को प्रेसिडेंट ऑफ इंडिया ने इस तीन नए कानून को परमिशन दे दिए हैं, नोटिफिकेशन दे दिए हैं। उसके बाद क्या हुआ कि 16 मार्च को इलेक्शन कमीशन ने इलेक्शन का चुनाव का तारीख बोल दिया है कि 19 अप्रैल से 1 जून तक इलेक्शंस होगा पूरा देश में। उस दिन इस कानून उपलब्ध करने के लिए नोटिफिकेशन आया नहीं था। ये तारीख हमको समझना बहुत जरूरत है। 16 मार्च को इलेक्शन कमीशन का डेट्स आ गया। एक हफ्ते के बाद 23 मार्च 2024 के गवर्नमेंट ऑफ इंडिया ने नोटिफाई किया कि ये 1 जुलाई से इस कानून उपलब्ध होगा। और इसमें वो टाइम पॉलिटिक्स किए हैं, क्योंकि 4 तारीख तक इलेक्शन में सभी शामिल थे और इलेक्शन रिजल्ट्स 4 तारीख को आया था। तो 16 मार्च से 4 जून तक पुलिस लोग, एडमिनिस्ट्रेशन लोग, पॉलिटिकल पार्टी लोग, पॉलिटिकल एक्टिविस्ट लोग, वो सब चुनाव के पीछे पड़ गए थे, तो इस कानून को पढ़ने के लिए टाइम नहीं था। तो 5 जून के बाद ही इस कानून के बारे में लोगों को मालूम हुआ कि सिर्फ अभी 26 डेज है, और इस 26 डेज में इस पूरा कंट्री का फेट बदलने जैसे ये 3 कानून ला रहे हैं। तो इस कानून को सब लोगों को एजुकेट करना है, जुडिशरी को करना है, पुलिस को करना है, प्रिजन स्टाफ को करना है, फॉरेंसिक साइंस स्टाफ को करना है, डॉक्टर्स को करना है, मेडिकल हॉस्पिटल्स को करना है, लॉ कॉलेज में करना है, मीडिया को करना है, ऐसी तरह की बहुत सारे, और एडवोकेट्स। और ये अंत में सिटीजन्स को 26 डेज में इतना बड़ा देश में इस कानून के बारे में कैसे एजुकेट करें। पहला उनको इन्फॉर्म करना है, उसके बाद एजुकेट करना है, और तीसरा भाग है एनालाइज करना। कर नहीं सकते हैं, इसीलिए हम पीयूसीएल की तरह से लॉ मिनिस्टर को बोले, ये सबको बोल के कि आप इसको पोस्टपोन कर दीजिए। 1 जुलाई को आप उपलब्ध नहीं कीजिए, उसको पोस्टपोन कर दीजिए। और पोस्टपोन करने के बाद नेशनल डिस्कशन होना बहुत जरूरत है। आप लीगली एक कानून क्यों नहीं चाहिए ऐसे आप पूछेंगे, तो 3 कारण बोल सकते हैं। एक है कि आज साधारण जो डेमोक्रेटिक एक्टिविटीज को है, उस डेमोक्रेटिक एक्टिविटीज को उन्हें क्रिमिनलाइज किए हैं, और कानून को वेपन जैसे, लीगल वेपन जैसे उपयोग कर रहे हैं इस बीजेपी का सरकार। तो इंग्लिश में बताएंगे तो क्रिमिनलाइजिंग डेमोक्रेटिक बिहेवियर एंड डेमोक्रेटिक एक्शन एंड वेपनाइजिंग द लॉ, ये पहला आपके मन में रखना पड़ेगा। अभी तक बेसिक प्रिंसिपल है कि यू आर इनोसेंट टिल प्रूव्ड गिल्टी। ये अपना कॉन्सेप्ट का, अपना क्रिमिनल जस्टिस सिस्टम का बेसिक प्रिंसिपल है। इसको खत्म कर दिए हैं, क्योंकि जो भी अरेस्टेड आदमी है उसको हैंडकफ करके कहाँ भी ले सकते हैं। ऐसे तरह के कारण से बहुत सारा साइकोलॉजिकल, इमोशनल, फैमिली प्रेशर होने वाला है। दूसरा है कि जो अरेस्टेड लोगों का नाम डिजिटल मीडिया में दे सकते हैं। इसका परिणाम क्या होगा, जहाँ जहाँ ऑनर किलिंग है, नहीं तो कम्युनल क्लैश है, कास्ट क्लैशेस है, जो अक्यूज का नाम बाहर निकल जाएगा तो उनके परिवार के ऊपर हमला होने का पॉसिबिलिटी है। ये यूपी में हुआ है, बिहार में हुआ है, बहुत सारे स्टेट में पिछले 3-4 साल में हुआ है। तो ये सिर्फ कानून को बदलाव नहीं है, कानून का जो अंडरलाइंग प्रिंसिपल है उसको बदलाव कर रहे हैं। तो प्रिंसिपल ऑफ इनोसेंस टिल प्रूव्ड गिल्टी हैज बीन रिमूव्ड। पुलिस को इतना सेंट्रलाइज पावर दिए हैं, मगर उस पुलिस उसको दुरुपयोग करेगा तो उनके ऊपर कैसे भी अकाउंटेबिलिटी प्रोविजंस नहीं है।
तो ऐसी तरह की बहुत सारे चेंजेस लाए हैं, इसके ऊपर मैं आज बात करने वाला हूँ और टाइम हो गया तो बाद में हम बात करेंगे। मगर ये जो कानून का चेंजेस लाए हैं एक क्रिमिनल जस्टिस सिस्टम का वेरी फाउंडेशन को डिस्ट्रॉय करने वाला है और इसका असर सबके ऊपर होने वाला है। इसका সেদিন কলকাতা वेलकम হাইকোর্টের करने एक ही আইনজীবী ग्रुप মুকুল पुलिस, বিশ্বাসের উদ্যোগে क्योंकि पुलिस के हाथ কলকাতা में প্রেস इतना ক্লাবের पावर নয়া सेंट्रलाइज हुए हैं। ভারতীয় ন্যায় সংহিতা আইনের ওপর আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, প্রাক্তন প্রধান বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়, ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী, প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত ও বিশিষ্ট আইন বিশেষজ্ঞরা। অতি সংক্ষেপে শুধু আইনটার প্রয়োজনীয়তা কতটুকু ছিল, এটা কি শুধুমাত্র আগে যেমন অ্যামেন্ডমেন্ট হতো, অ্যামেন্ডমেন্ট করলেই কাজ হতো, নতুন আইনের কি আদৌ দরকার ছিল, নাকি ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের ঠিক করে তৈরি করা উচিত ছিল? এই বিষয়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি প্রত্যেকটা বক্তার কাছে অনুরোধ করবো, কারণ আমাদের এখানে সময় খুব সংক্ষিপ্ত। অ্যামেন্ডমেন্ট গোটা দিনে হয়েছে। আমার প্রথম কথা হচ্ছে যে এটাকে আলাদাভাবে সবসূত্র একটা নতুন আইন করার কোনো প্রয়োজন ছিল না। আমাদের টুকটাক অ্যামেন্ডমেন্ট হয়েছে 2013 সালে, 2018 সালে। দেখা গেছে কতগুলো নতুন কতগুলো অফেন্সকে আমরা ডাইরেক্টলি ডিফাইন করেছি, যেমন স্টকিং, যেমন বয়ারিং। তো সেগুলো যেখানে আমরা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে পেরেছি, বা যদি গ্যাংরেপ হয়ে থাকে আর সেটা শিশুটির বয়স কমের দিকে থাকে, সেখানে পানিশমেন্টটা একেবারে লাইফ ইমপ্রিজনমেন্ট 20 বছরের মিনিমাম পিরিয়ড আর একদম ডেথ সেন্টেন্স অব্দি পানিশমেন্ট ইনক্রিজ করা হয়েছে। তার জন্য পুরো আইন থেকে বদলানো হয় না, ইন্ডিয়ান পিনাল কোড না সিআরপিসি না এভিডেন্স। এবার এটা যে করা হয়েছে, আমি যাকে বলে যে একাডেমিক লেভেল থেকে যদি বলতে হয়, দু একটা ভালো প্রভিশন আছে। একটা যেমন আছে জিরো এফআইআর এর প্রভিশন, এটা সত্যিই ভালো। মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো এখান থেকে কলকাতা থেকে দিল্লি ট্রেন করেছে, সেই ট্রেনের মধ্যে দেখা গেল যে একটা থেফট হলো বা কোনো কিছু হলো, মাঝপথে একটা জামশেদপুরে হলো। তো এবার এফআইআরটা কোথায় করবে? লোকে জানেন খুব নিয়ারেস্ট জুরিসডিকশন রেজিস্টার করতে, তার যে কোনো জায়গাতে সে করতে পারে। সে একদম এবার দিল্লিতে পৌঁছে গিয়ে যদি সে এফআইআর করে, তাও সে করতে পারে। এটা একটা ভালো প্রভিশন। এবার যেগুলো নিয়ে জেনারেলি গোলমেলে, আমার মনে হয় যেমন গোলমেলের প্রভিশনগুলো গোটা 4-5 সব থেকে মানে শর্টে বলতে চাই। একটা হচ্ছে এক্সটেন্ডেড পুলিশ কাস্টাডি। আমাদের রেগুলেশন অনুযায়ী বলা হয়, when a person is being arrested within 24 hours he is supposed to be presented before a magistrate. এবার ম্যাজিস্ট্রেটের কাছে প্রেজেন্ট করবার পরে যদি দেখা যায় যে there is more amount of evidence that is required, তার জন্য ইনভেস্টিগেটিং অফিসার পুলিশ কাস্টাডিতে ম্যাক্সিমাম পিরিয়ড এতদিন অবধি 14 থেকে 15 দিন রাখতে পারত। সেই পিরিয়ডটাকে বাড়িয়ে এখন যে এক্সট্রা অ্যামাউন্ট অফ পিরিয়ড করা হয়েছে এই আইনের মধ্যে, এটা কিন্তু জেনারেলি সবাই একটু চিন্তিত এই ব্যাপারটা নিয়ে। কারণ চিন্তিত ইন দ্য সেন্স, অনির্দিষ্টকাল পুলিশের সামনে কেউ পড়ে থাকলে সেখানে কোনোভাবে থার্ড ডিগ্রি বা অন্যান্য কোনো প্রভিশন মানে এসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মনে হয় এইটাকে আরেকবার পুনর্বিবেচনার প্রয়োজন। লজিক প্র্যাকটিস করে তাদের জন্য বেসিকটা একদম ভিতটাকে চেঞ্জ করে দেওয়া উচিতটা আমার মনে হয় না দরকার ছিল। দ্যাটস ইট। আমি আর বেশি কিছু বলবো না, বিকজ টাইম। আমার মনে হয় প্রত্যেক সচেতন নাগরিক স্বীকার করবে পরিবর্তন কিছু দরকার ছিল। কিরকম? আমাদের আইন দিন যত পরিবর্তন হচ্ছে, নেচার অফ ক্রাইম, ক্যারেক্টার অফ ক্রাইম, এগুলো চেঞ্জ হচ্ছে। আগে আমরা সাইবার লটা, অনেক সিনিয়র মানুষেরাই আছেন যারা সাইবার লটা ঠিক জানতাম, সাইবার ক্রাইম সম্পর্কে এতদূর ছিল না। সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনটাও তো একটা পার্ট অফ সায়েন্স। আর নতুন এনে করতে না হতে হবে, এই তর্ক বৃথা। তাদের জানিয়ে দিতে হবে তোমাদের প্রত্যাশা স্বৈরাচারী, এর ব্যাহত করো, যত মত তত পথ। কিন্তু পৌঁছতে হলে মনে রাখতে হবে, এই দেশের মানুষ আমরা এক বিশ্বের জনগণ। আমাদের কিন্তু বিবর্তনের মাধ্যমে থেকে আমেরিকা থেকে হিউম্যানিটি সৃষ্টি। আমরা চাই টু ডিভিনাইজ হিউম্যানিটি and to humanize divinity. আমরা চাই ট্রান্সেন্ডেন্টাল ব্লিস। আমরা চাই সর্বোত্তম মতের জীবনের যে প্রয়োজন মেটাবে, সেই প্রয়োজনটা যেন সঠিক থাকে। আমার আন্তরিক শুভেচ্ছা। ছাত্র হিসেবে বিশ্বাস করি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে যান, মাথার উপরে আদালত আছে বলে। তো আদালতে নজরে যদি এগুলি আনা যায়, এবার আদালত নিশ্চয়ই ভাববেন ঠিক যেভাবে 1860 সালের আইনটা
আস্তে আস্তে করে একটা চিনির কৌটো, ভরা চিনির কৌটোকে যেমন ঠুকলে সেটেল করে যায়, ঠিক সেই রকম সেটেল করে গেছিল আপনার 60 সালের আইন, ঠিক সেই রকম হয়তো কোনোদিন এই আইনও সেটেল করে যাবে, বা অনেক পরিমার্জনের প্রয়োজন। ঠিক ওই শব্দটা আমি চাইছি না, ওই শব্দটা কিন্তু মানুষের অনেক উদ্বেগের কারণ। তো ভাবনা চিন্তার প্রয়োজন আছে। আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আইনটা চালু হওয়ার অনেক আগে করা দরকার ছিল। 1 তারিখে আর একটা মজার কথা নিয়ে আপনাদের জিজ্ঞাসা করি, এই প্রশ্নটা আমি করছি আপনাদের কাছে। ধরা যাক একটা অপরাধ ঘটলো আজকে একটু মেয়ের উপর অত্যাচার হলো আজকে 29 তারিখ, কিন্তু মেয়েটি কোনো কারণে সাহস দেখাতে পারলো না থানায় যাওয়ার। সে যদি 1 তারিখ থানায় যায়, 1 তারিখ গিয়ে যদি সে অভিযোগ করে, কোন আইনে তার কেস চালু হবে? পুরনো আইনে নাকি নতুন আইনে? অনেকেই বলবেন যেহেতু পুরনো আইনে তোমার অপরাধটা ঘটেছে, কিন্তু যদি একটা কন্টিনিউইং অফেন্স হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? পুরনো আইন হবে না নতুন আইন হবে? একটি মেয়েকে নির্যাতন করে যাওয়া হচ্ছে, কন্টিনিউইং অফেন্স, তখন আমরা কোন আইনে করবো? এগুলো অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে। বিদগ্ধ দলেরা রয়েছে, ওনারা তো একাডেমিশিয়ান, আমরা তো বাস্তবে ভাবনা করি। একাডেমিশিয়ানরা নিশ্চিত ভাববেন, তারা নিশ্চিত ভাবে ছাত্রছাত্রীদের